ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। টেট সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ অর্ডার কপি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি একটু বড় হতে পারে, তাই স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। আজকে যে অর্ডার কপি নিয়ে আলোচনা করব সেটি একটি জনস্বার্থ মামলা অর্থাৎ পিআইএল। এইখানে দেখেন যিনি রিট পিটিশন, সেই রিট পিটিশন নাম্বারটি হলো 132/2016 এবং এখানে দেখেন রেসপন্ডেন্ট নাম আছে রাজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স এবং রেসপন্ডেন্ট নাম ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। আগে আমরা বললাম যে মূল যে কেস, এই মূল কেসের যে ডায়েরি নাম্বার সেইটি এইখানে। আপনি যদি নিচের দিকে আসেন, এখানে ডায়েরির সঙ্গে এই ডায়েরি নাম্বারগুলো যুক্ত হয়ে গেছে। নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে একটি কন্টেম্প ফাইলও কিন্তু করা হয়েছিল। এইখানে দেখেন তার যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বারও দেওয়া আছে। তাহলে আমরা এখানে বেশ কয়েকটি ডায়েরি নাম্বার এবং কন্টেম্প ফাইল যে করা হয়েছে সেটা দেখলাম। তার আগে আমরা জেনে নেব যে এই যে কেস বা এই যে ডায়েরি নাম্বার, এই ডায়েরি নাম্বারের যে বৃত্তান্ত, সেই বৃত্তান্ত আগে জেনে নেব। তারপর এই কেসের যে অর্ডার কপি, এই কেসের অর্ডার কপিতে কি কি বলা আছে সেটাও একবার আমরা জেনে নেব। তাই আমরা জেনে নেব এই কেসটি কেন করা হয়েছিল এবং কি কারণে করা হয়েছিল। এই কেসটি যে একটি রিট পিটিশন ছিল, তার ডায়েরি নাম্বার আমরা সেটা বললাম 132/2016 এবং এই কেসটি রাজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলাটি কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের শিক্ষা, নিয়োগ এবং কোর্টের পূর্ববর্তী আদেশ মানা হচ্ছে কিনা তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা করা হয়েছিল। আমরা দেখব সংবিধানের যে মৌলিক অধিকার সেগুলো খর্ব হচ্ছে কিনা। পূর্ব ইতিহাস আমাদের জানতে হলে একদম 2016 সালের দিকে একবার যেতে হবে। 2016 সালে রাজনীশ কুমার পান্ডে ও আরো কয়েকজন ব্যক্তি জনস্বার্থ মামলা অর্থাৎ পিআইএল হিসাবে একটি রিট পিটিশন দাখিল করেন। অভিযোগ ছিল যে কেন্দ্র সরকার শিক্ষা, শিশু অধিকার এবং মৌলিক অধিকার আর্টিকেল নাম্বার 14, 21A সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নীতি সঠিকভাবে পালন করছে না। শিক্ষার মান, শিক্ষক সংখ্যা, মৌলিক সুযোগ সুবিধা এসব বিষয়ে জাতীয় নীতি বাস্তবায়নের ব্যর্থতা দেখানো হয়েছিল। এরপরে 2017 এবং 2018 সালের দিকে যদি আমরা একবার তাকাই, সেখানে দেখব সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিভিন্ন ক্ষেত্রে করা পর্যবেক্ষণ রিপোর্ট জমা দিতে বলে। জাতীয় শিক্ষানীতি, স্কুলে শিক্ষক নিয়োগ, ট্রেনিং এই সব বিষয়ে বারবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হয় সরকারকে। এরপর আসা যাক 2017 এবং 2018 সালে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিভিন্ন ক্ষেত্রে করা পর্যবেক্ষণ রিপোর্ট জমা দিতে বলে। জাতীয় শিক্ষানীতি, স্কুল পরিকাঠামো, নিয়োগ, ট্রেনিং এইসব বিষয়ে বারবার রিপোর্ট জমা দিতে বলা হয় সরকারকে। আসা যাক 2019 ও 2020 সালে। বহু রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে আদেশ পালন নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়। বিভিন্ন এনজিও ও ব্যক্তিগত আবেদনকারী নতুন করে যুক্ত হয়ে বিষয়টি বড় আকারে নেয়। কোর্ট থেকে বলা হয় শিক্ষা বিষয়টি শুধুমাত্র নীতি নয়, একটি মৌলিক অধিকার। সরকারকে অভিন্ন নীতি মানতেই হবে। এরপর আসা যাক 2021 এবং 2022 সালে। এই সালে আপনার কন্টেম্প কেস যুক্ত হয়ে যায়। আদালত লক্ষ্য করে যে পূর্বের আদেশগুলি পূর্ণভাবে পালন করা হয়নি, ফলে কন্টেম্প পিটিশন যার কেস নাম্বার 591/2022 দাখিল হয়। অভিযোগ ছিল যে পুরনো নির্দেশ মানেনি, স্ট্যাটাস রিপোর্ট জবাব অসম্পূর্ণ, কিছু বিষয়ে সরকার উদাসীন। সুপ্রিম কোর্ট এই কন্টেম্প আবেদনকে গুরুত্ব দেয়। এরপর আসা যাক 2023 সালে। দেশের বিভিন্ন রাজ্য থেকে শিক্ষা ও নিয়োগ সংক্রান্ত আবেদনকারীরা মূল মামলার সাথে নিজেদের আবেদনে যুক্ত করেন, কারণ এই মামলা একটি আমরেলা কেস হয়ে গেছে, যেখানে জাতীয় স্তরের নিয়োগ বা শিক্ষা ইস্যুগুলিকে একসাথে শোনা হচ্ছে। এখানে আমরেলা কেস বলতে এমন একটি বড় মামলা বোঝানো হয় যা মূল বা প্রধান মামলা হিসাবে কাজ করে, যেখানে সম্পর্কিত বা সমজাতীয় অনেকগুলো জাতীয় স্তরে নিয়োগ বা শিক্ষা সংক্রান্ত বিষয় একসাথে বিচার করা হয়। অর্থাৎ একাধিক বিষয় বা মামলাকে ঊর্ধ্বমুখীভাবে একত্রিত করে একবারে দেখার জন্য এই আমরেলা কেস তৈরি হয়। অর্থাৎ আমরেলা কেস হলো এমন একটি বড় মামলা যেখানে দেশের বিভিন্ন নিয়োগ বা শিক্ষার সমস্যা একসাথে শোনা এবং সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা যেন একটি মূল মামলা যেটার অধীনে
সংশ্লিষ্ট অনেক বিষয় আবদ্ধ আছে। আশা করি তাহলে আপনারা কেস বলতে কি বোঝায় সেটা আপনি বুঝলেন। এরপর আমরা চলে আসবো 2024 সালে কি ঘটনা ঘটেছিল। কোর্ট কেন্দ্রকে বারবার বলে আগের আদেশগুলো পালিত হয়েছে এমন স্পষ্ট প্রমাণ দিন। বহু রাজ্যকে নজরদারির আয়ত্তে আনা হয়। শিক্ষা মন্ত্রণালয়কে বারবার রিপোর্ট জমা দিতে বলা হয়। আসা যাক যে এই যে ডায়েরি নাম্বারগুলো দেখছেন, এই ডায়েরি নাম্বারগুলো কিন্তু আপনার মূল মামলার সাথে যুক্ত হয়। এগুলো সবই অভিযোগ করেছে পূর্বের সুপ্রিম কোর্ট নির্দেশ এখনো পূর্ণভাবে মানা হয়নি। কেন্দ্র ও রাজ্য নির্দিষ্ট দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। কোর্টের তদারকি প্রয়োজন। আপনারা দেখলেন এই কেসের পূর্ব ইতিহাস, যার পরে এবার কোর্ট তার যে অর্ডার, সেই অর্ডার কপি এখানে কিন্তু আছে। আপনাদের পিটিশনের নাম, রেসপন্ডেন্ট নাম এবং ডায়েরি এবং কন্টেম্প ফাইল সবগুলো এখানে কিন্তু আপনারা দেখলেন। এই অর্ডার কপি 40 পাতার। এই অর্ডার কপি যদি আপনারা পেতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পুরোটাই দেখতে পারেন। এবার আমরা এই অর্ডার কপিতে যে মূল বিষয়টি আছে সেই মূল বিষয়টি একবার আমরা দেখে নেব যে এই মূল বিষয়তে কি কি বলা আছে। অর্ডার কপিতে এবার কি কি বলা আছে সেটা আমরা দেখে নেব। এইখানে দেখেন 1, 2 করে আপনার এইখানে 9টা পয়েন্ট বলা আছে। অর্ডার কপিতে কি বলা আছে এবার সেটা আমরাই একবার ব্যাখ্যা করব। কপিটি আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখানে দেখেন যেটি প্রথম পয়েন্ট, সেই প্রথম পয়েন্টে কি বলা আছে আমরা দেখে নেব যে 1 নম্বর পয়েন্টে কি বলা আছে। মিস্টার রানা মুখার্জি লান সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট অফ Uttar Pradesh has invited our attention to the judgment of this court in Rajneesh Kumar Pandey and others Union of India and has shouted to impress upon us that teacher ability test to be conducted by appropriate government in accordance with the guidelines framed by the National Council for Teacher Education has been acknowledged as the minimum educational qualification for becoming an educator for class preschool 5 preschool to primary stage। তাহলে দেখেন প্রথম পয়েন্টে যেটি বলতে চাইছে যে উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী মিস্টার রানা মুখার্জি দেশের সর্বোচ্চ আদালতের এক গুরুত্বপূর্ণ রায়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই রায় অনুযায়ী যেটাকে আমরা টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যা জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদের নির্দেশনামা অনুযায়ী সংশ্লিষ্ট সরকার কর্তৃক পরিচালিত হয়। প্রি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত। 1 নম্বর যে পয়েন্টটা সেটা খুব ভাইটাল হতে চলেছে। সামান্য সুপ্রিম কোর্টে টেট নিয়ে যে রিভিউ পিটিশন জমা পড়েছে, এইখানে দেখেন এই টেট সম্পর্কিত এই কথাগুলো কিন্তু বারবার ঘুরে চলে আসছে, অর্থাৎ এই টেট সম্পর্কিত। এর বিরুদ্ধে আমরা বলেছিলাম এনসিটিকে তার গাইডলাইন পরিবর্তন করতে হবে। যদি এনসিটি তার গাইডলাইন স্বচ্ছভাবে পরিষ্কার করে তাহলে দেখেন এই যে সমস্যা, এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং এই অর্ডার কপিতেও দেখেন এই বারবার যে এনসিটি, এই এনসিটির কথা কিন্তু চলে আসছে। এবং এইখানে দেখেন টেট সম্পর্কিত অর্থাৎ প্রথম থেকে যে পঞ্চম শ্রেণীর যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এখানেও রয়ে গেছে। মূলত বলা হচ্ছে যে শিক্ষক হওয়ার জন্য টেট পাস করা বাধ্যতামূলক এবং সেটা জাতীয় পর্যায়ে স্বীকৃত ন্যূনতম যোগ্যতা হিসাবে গ্রহণ করা হয়েছে, যা পূর্বে বিচারাধীন অন্যান্য আদেশের থেকে ভিন্ন ছিল। পয়েন্টটা বলছে যারা স্পেশাল এডুকেটর হিসাবে নিযুক্ত হতে চান তাদের জন্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত যোগ্যতা বাধ্যতামূলক ছিল বলে ধরে নিয়ে কিছু রাজ্য নির্বাচন প্রক্রিয়া শুরু করে, কিন্তু তারা টেটকে প্রয়োজনীয় যোগ্যতা হিসাবে উল্লেখ করেনি। অ্যামিকাস কিউরিয়ে মিস্টার ঋষি মালহোত্রা আদালতের দৃষ্টি আকর্ষণ করে 21শে জুলাই 2022-এর এক আদেশের দিকে, যেখানে ভারত সরকার শিক্ষা মন্ত্রণালয় 10 জুন 2022-এর সার্কুলারে উল্লেখ আছে, সেই সার্কুলারের নিয়োগ প্রক্রিয়ায় সিটেট, টেট বা এনটিএ স্কুল বা ক্লাসরুম টিচিং ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি এনসিটিইর কাছে জিজ্ঞাসা করবে বর্তমান যে গাইডলাইন, সেই গাইডলাইনে কি বলছে স্পেশাল এডুকেটর হওয়ার জন্য টেট ক্লিয়ার করা বাধ্যতামূলক কিনা, এবং যদি হ্যাঁ তাহলে এর প্রচার প্রসার সঠিকভাবে হয়েছে কিনা। এনসিটিকে লিড ম্যাটার অতিরিক্ত রেসপন্ডেন্ট হিসাবে যুক্ত করা হবে। নোটিশ জারি করা হয়েছে 2রা ডিসেম্বর 2025-এর জন্য রিটার্নেবল। কিউরিয়ে বিভিন্ন রাজ্যের সেই নোটিফিকেশনগুলো আদালতে উপস্থাপন করবেন, যেখানে টেটকে প্রয়োজনীয় বলা হয়নি। যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় শেষে হওয়ার
দ্বার প্রান্তে থাকে তাহলে স্পষ্ট যে টেট ছাড়া কোনো প্রার্থীকে নিযুক্ত করা যাবে না। অর্ডার কপিতে কি বলা আছে তা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। যদি এই অর্ডার কপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করে আপনি সেটা একবার দেখে নিতে পারেন। টেট নিয়ে আপনার কি মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।